প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমাদের পূর্বের ক্লাসটা খুবই ভালো লেগেছে। তো আমরা আজকে আবার অনলাইন ক্লাসে তোমাদের জন্য আরেকটি ক্লাস নিয়ে হাজির হয়েছি। আমাদের আজকের ক্লাসটি হবে নবম দশম শ্রেণীর জীববিজ্ঞানের দশম অধ্যায়ের ফাইটোহরমোন নিয়ে আলোচনা। তো ফাইটোহরমোন বলতে আমরা যা বুঝি তা হচ্ছে, দেখো এখানে তোমাদের ফাইটোহরমোন এর সংজ্ঞা দেওয়া আছে। ফাইটোহরমোনের সংজ্ঞা দেওয়া আছে যে জৈব রাসায়নিক পদার্থ উদ্ভিদ দেহে উৎপন্ন হয়ে উদ্ভিদের বৃদ্ধি, বিকাশ, অঙ্গ সৃষ্টি ইত্যাদি কাজ নিয়ন্ত্রণ করে তাকে ফাইটোহরমোন বা উদ্ভিদ প্রাণরস বলে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সংজ্ঞাটা আরেকবার একটু ভালো করে দেখো। কি বলা হয়েছে? ফাইটোহরমোন। ফাইটো শব্দের অর্থ হচ্ছে উদ্ভিদ, আর হরমোন হচ্ছে প্রাণরস। তাহলে এখানে যে সংজ্ঞা যেটা বলা হয়েছে, পুনরায় আরেকটু সুন্দর করে দেখো, যে জৈব রাসায়নিক পদার্থ উদ্ভিদ দেহে উৎপন্ন হয়ে উদ্ভিদের বৃদ্ধি, বিকাশ, অঙ্গ সৃষ্টি ইত্যাদি কাজ নিয়ন্ত্রণ করে তাকে ফাইটোহরমোন বা উদ্ভিদ প্রাণরস বলে। এখানে দেখো এটাকে ফাইটোহরমোন কেন বলে, অর্থাৎ উদ্ভিদ দেহে উৎপন্ন হয়। তো উদ্ভিদ দেহে উৎপন্ন হয়, এই জন্য এটাকে ফাইটোহরমোন বলা হয়। তো এখন দেখো এই অধ্যায়ে এই ফাইটোহরমোন বিষয়ে তোমরা যখন শিখবে, শিখার পরে তোমরা কি কি বিষয় জানতে পারবে? তোমরা জানতে পারবে ফাইটোহরমোন কাকে বলে, তোমরা জানতে পারবে উদ্ভিদের বৃদ্ধি নিয়ন্ত্রক পদার্থসমূহ কি কি, ফাইটোহরমোন কত প্রকার এবং বিভিন্ন ফাইটোহরমোনের কাজ ও প্রভাব সম্পর্কে তোমরা জানতে পারবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন তোমরা দেখো যে এই ফাইটোহরমোন বা উদ্ভিদ, যে উদ্ভিদের যে প্রাণরস, এটা জীবদেহ তথা উদ্ভিদ ও প্রাণীদেহে যে শারীরবৃত্তীয় বিভিন্ন ক্রিয়া বিক্রিয়া একযোগে সংঘটিত হয় বিধায় এদের মধ্যে কোঅর্ডিনেশন বা সমন্বয় হওয়া জরুরি। যেমন মনে করো, তোমরা যখন বিভিন্ন কাজ একসাথে করো, তখন একটার সাথে আরেকটা যাতে বিশৃঙ্খলা না হয়ে যায়, এটার জন্য একটা নিয়ম শৃঙ্খলা মানার প্রয়োজন হয়। তো উদ্ভিদ দেহ যেমন বিপাক, তারপরে সুপ্তাবস্থা, অঙ্কুরোদ্গম, তারপরে তোমার জীবন বৃদ্ধি, এইসবের কাজ যাতে একটার সাথে একটা বিশৃঙ্খলা না হয়, এই কারণে এখানে যে প্রাণরস বা উদ্ভিদের যে হরমোন, এটা অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তো উদ্ভিদ দেহে কি কি কাজ সাধারণত সমাপ্ত হয়, সেটা হচ্ছে দেখো, প্রজনন, সুপ্তাবস্থা, অঙ্কুরোদ্গম, বিপাক, বৃদ্ধি, চলন, এসব ইত্যাদি হচ্ছে উদ্ভিদ দেহের বিভিন্ন কাজ হয়ে থাকে। তো এখন দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা ফাইটোহরমোন বা হরমোন শব্দের মূল, এই শব্দটি এসেছে মূলত গ্রিক শব্দ থেকে। গ্রিক এই শব্দটির হরমোন শব্দের অর্থ মূলত উত্তেজক বা সাড়া দেওয়া। তো এখন এই যে ফাইটোহরমোনের যে তোমার শ্রেণীবিন্যাস, ফাইটোহরমোনের শ্রেণীবিন্যাসটা দেখো। ফাইটোহরমোন তিন ভাবে পরিলক্ষিত হয়। সেটা হচ্ছে প্রাকৃতিকভাবে কিছু হরমোন আছে, ফাইটোহরমোন বা উদ্ভিদে যেসব হরমোন উৎপন্ন হয় সেগুলো প্রাকৃতিকভাবে হতে পারে, কৃত্রিমভাবেও তৈরি হতে পারে, এবং প্রকল্পিত, অর্থাৎ যেটাকে এখনো আলাদা করা যায় নাই, অথবা যেটা শুধু কাজই আমরা পরিলক্ষিত করি, কিন্তু এখনো বিজ্ঞানীরা এটাকে কোনো আলাদা করে দেখাতে পারে নাই। তো এখন দেখো প্রাকৃতিক ফাইটোহরমোন কি কি আছে। প্রাকৃতিক ফাইটোহরমোনের মধ্যে আছে অক্সিন, জিবেরেলিন, সাইটোকাইনিন এবং ডরমিন ও ইথিলিন। এগুলো হচ্ছে কি প্রাকৃতিক ফাইটোহরমোন, অর্থাৎ এটা উদ্ভিদ দেহে আপনা আপনি সৃষ্টি হয়। উদ্ভিদ দেহের এই কোষে ফাইটোহরমোনগুলো তৈরি হয়ে অন্য জায়গায় বাহিত হয়ে গিয়ে বিভিন্ন কাজ সম্পন্ন করে। কাজগুলো কি কি? এই যে একটু আগে যেটা বললাম, বিপাক, সুপ্তাবস্থা, অঙ্কুরোদ্গম, এসব। তো এরপরে দেখো আমাদের কৃত্রিম হরমোনের মধ্যে কি কি আছে। ফাইটোহরমোন আইবিএ বা ইন্ডোল বিউটারিক অ্যাসিড, তারপরে আছে এনএএ অর্থাৎ ন্যাপথলিন অ্যাসিটিক অ্যাসিড, তারপরে আইএএ অর্থাৎ ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড।
শিক্ষার্থী বন্ধুরা আবার দেখো তোমরা কৃত্রিম যে ফাইটোহরমোনগুলা IBA, NAA, IAA, ইন্ডোল বিউটারিক অ্যাসিড, ন্যাপথেলিন অ্যাসিটিক অ্যাসিড এবং ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড। তারপরে দেখো প্রকল্পিত বা পোস্টুলেটেড যে হরমোনগুলো আছে সেটা হচ্ছে কি কি, যে ফ্লোরিজেন আছে এবং ভার্নালিন আছে। ফ্লোরিজেন এবং ভার্নালিন এগুলো হচ্ছে কি পোস্টুলেটেড হরমোন বা প্রকল্পিত হরমোন। এখন দেখো আমরা এই পর্যায়ে আমরা তোমরা যে 3 প্রকারের হরমোনের নাম শিখেছো, এখন আমরা হরমোনের কাজগুলা সম্পর্কে বা কোথায় পাওয়া যায় এগুলা সম্পর্কে একটু আলোচনা করি। শিক্ষার্থী বন্ধুরা তোমরা এখন শিখবে যে বিভিন্ন প্রকার হরমোন কোথায় পাওয়া যায় এবং কি কি কাজ বা প্রভাব তাদের এগুলা সম্পর্কে। তো এখন দেখো প্রাকৃতিক হরমোন। প্রাকৃতিক হরমোনের মধ্যে প্রথম আছে কি অক্সিন। প্রাকৃতিক হরমোনের মধ্যে প্রথম আছে কি অক্সিন। অক্সিন কোথায় পাওয়া যায়? অক্সিন এটি মূল ও কাণ্ডের শীর্ষভাগে অবস্থান করে। উদ্ভিদের যে মূল আছে এবং যে কাণ্ড আছে, কাণ্ডের শীর্ষভাগে এবং মূলে এই দুই জায়গায় অক্সিন অবস্থান করে। এটা একটা অ্যাসিডধর্মী এবং সর্বপ্রথম রবার্ট চার্লস ডারউইন এই অক্সিনটা দেখেন এবং পোল এবং হ্যাগেন স্মিথ এই দুজন বিজ্ঞানী পরে এটির নামকরণ করেন। তো দেখো আমরা জানতে পারলাম মূল ও কাণ্ডের শীর্ষে অক্সিন অবস্থান করে। তো এটার কাজটা কি বা ব্যবহার কি, অথবা এই অক্সিনের প্রভাব কি উদ্ভিদ দেহে, এটার প্রভাব কি? কোষের দৈর্ঘ্য বৃদ্ধি করে। এক নম্বরে হচ্ছে কি কোষের দৈর্ঘ্য বৃদ্ধি করে। অভিস্রবণ ও শ্বসনের হার বৃদ্ধি করে। তোমরা জানো যে কোষ যখন দৈর্ঘ্য বৃদ্ধি পায় তখনই কিন্তু উদ্ভিদ লম্বায় বড় হয় বা পাতা বেড়ে যায়, এইভাবে আর কি। তো কোষের দৈর্ঘ্য বৃদ্ধি হলে উদ্ভিদের বৃদ্ধি ঘটে। অভিস্রবণ এবং শ্বসন। এই অক্সিন অভিস্রবণ এবং শ্বসনের হার বৃদ্ধি পেলেই মূলত উদ্ভিদ খাদ্য বেশি করে তৈরি করতে পারে এবং খাদ্য থেকে শক্তি উৎপন্ন করতে পারে। শীর্ষ প্রকটতা বা এপিক্যাল ডমিন্যান্স, এটা উদ্ভিদের যখন কাণ্ডে এই অক্সিনটা অবস্থান করে তখন উদ্ভিদের শীর্ষ প্রকটতা অর্থাৎ শীর্ষ বাড়ার যে প্রবণতা এটা বেড়ে যায়। মূল সৃষ্টির সূচনা করে, যেহেতু ওটা মূলেও থাকে অতএব মূল সৃষ্টির সূচনাও অক্সিনের মাধ্যমে হয়ে থাকে। তাই যেহেতু মূল সৃষ্টির সূচনা করে, তোমরা জানো যে শাখা কলম তৈরি করার জন্য উদ্ভিদের ডালা কেটে এরপরে তৈরি করা হয়। তো এই জন্য শাখা কলমে এই অক্সিন ব্যবহার করা হয়। বীজহীন ফল সৃষ্টিতে অর্থাৎ পার্থেনোকার্পিক ফল সৃষ্টিতে তোমরা যখন দেখো আমরা অনেক ফলই খাই ভিতরে বিচি থাকে, কিন্তু দেখো কলা, নাশপাতি বা আপেল এইসবের মধ্যে দেখবা বিচি কম থাকে। তো কলার যে বিচিহীন যে ফল হয় এটাকে মূলত বিজ্ঞানের ভাষায় পার্থেনোকার্পিক বলা হয়, ফল বলা হয়। এই পার্থেনোকার্পিক বা বীজহীন ফল সৃষ্টির জন্য অক্সিন কিন্তু দায়ী। তারপরে চা গাছের যখন ফলন, চা গাছের যখন উপরে কাণ্ডটা কেটে দেওয়া হয়, শাখা উপরের অংশ, তখন এটা শাখা বৃদ্ধি পায় এবং গাছের পাতা বৃদ্ধি পায়। কারণ চা গাছের জন্য পাতা বৃদ্ধি পেলেই মূলত ফলন বাড়ে। তো এ কারণে চা গাছের বৃক্ষ জাতীয় যে চা গাছ এটা পরে গুল জাতীয় চা গাছে পরিণত হয়। পাতা ও ফল ঝরে পড়া রোধ করে। অনেক গাছের দেখবা পাতা এবং ফল ঝরে পড়ে, এই অক্সিন ব্যবহার করলে পরে পাতা এবং ফল ঝরে পড়া রোধ হয়। দ্বিতীয়ত আছে দেখো জিবেরেলিন। তো জিবেরেলিন সাধারণত বীজপত্র, পাকা বীজ, পাতার তোমার বর্ধিষ্ণু অঞ্চল, চারা গাছ ইত্যাদি জায়গায় জিবেরেলিনটা অবস্থান করে। তো জিবেরেলিনের কাজ কি? জিবেরেলিন কাণ্ডের দৈর্ঘ্য বৃদ্ধি করে, তাই খাটো উদ্ভিদকে বড় করার জন্য জিবেরেলিন ব্যবহার করা হয়। অনেক উদ্ভিদ আছে ছোট খাটো, এদেরকে লম্বা করার জন্য বা তাড়াতাড়ি বৃদ্ধি করার জন্য জিবেরেলিন ব্যবহার করা হয়। বীজ ও কুঁড়ির সুপ্তাবস্থা, বীজ যখন অনেকদিন মাটিতে রোপণ করার পরে না গজায় তখন এটা সুপ্তাবস্থা রোধ করার জন্য, অর্থাৎ তাড়াতাড়ি বীজটা অঙ্কুরোদ্গমের জন্য অথবা কুঁড়ির সুপ্তাবস্থা ভঙ্গ করার জন্য জিবেরেলিন ব্যবহার করা হয়। অঙ্কুরোদ্গমের হার বৃদ্ধি করে এই জিবেরেলিন। ফুল ফোটাতে সাহায্য করে এই জিবেরেলিন। উদ্ভিদের গাছে যে ফুল ফোটায় সেটা জিবেরেলিনের কাজ। তারপর আছে দেখো প্রাকৃতিক
ফাইটোহরমোনের মধ্যে আরেকটি আছে সাইটোকাইনিন। সাইটোকাইনিন ফল, শস্য এবং ডাবের পানিতেও প্রচুর পরিমাণে সাইটোকাইনিন পাওয়া যায়। তোমরা যে ডাব অনেক সময় গরমের সিজনে খাও, এটা তোমরা সাইটোকাইনিন পাবে। তো সাইটোকাইনিন অনেক কোষের সাইটোকাইনেসিস। এখন আমরা তো সাইটোকাইনিন সম্পর্কে আলোচনা শুরু করলাম। দেখো এই যে সাইটোকাইনিন, এটা মূলত টিস্যু কালচারে ব্যবহার করা হয়। টিস্যু কালচার ব্যবহার করে তোমরা জানো যে হাইব্রিড যে উদ্ভিদ প্রস্তুত করা হয়, কোষ বিভাজনের হার ত্বরান্বিত করে, কোষ বিভাজনের যে হার সেটা ত্বরান্বিত করে, বার্ধক্য মানে উদ্ভিদ যাতে তাড়াতাড়ি বৃদ্ধ না হয়ে যায়, বুড়ো না হয়ে যায়, সেই বার্ধক্যটা বিলম্বিত করে, দেরি করে কে সাইটোকাইনিন। সাইটোকাইনেসিস ঘটে এই সাইটোকাইনিনের প্রভাবে। তারপরে দেখো আমাদের আর আছে কি ডরমিন এবং ইথিলিন। ডরমিন মূলত ডরমিনের অন্য নাম হচ্ছে তোমার অ্যাবসিসিক অ্যাসিড। তো এই যে ডরমিন, এটা মূলত অ্যাবসিসিক অ্যাসিড। এটা মূলত উদ্ভিদের বৃদ্ধি রোধক। এটা উদ্ভিদের গাছের পাতা ঝরায় দেয় এবং তোমার আর কি করে দেখো পাতা ও কুড়ি ঝরে দেয় এই অ্যাবসিসিক অ্যাসিড বা ডরমিনের প্রভাবে, এবং কুড়ির বৃদ্ধি রোহিত করে দেয়, অর্থাৎ পাতার যে কুড়ি বা গাছের যে কুড়ি সেটা রোহিত করে দেয় বৃদ্ধি। তারপরে ইথিলিন দেখো, ইথিলিন তোমরা অনেক সময় দেখবা ফল পাকে, কাঁচা ফল, এটার একমাত্র কারণ হচ্ছে যে এই ইথিলিন ফল পাকাতে সাহায্য করে। আর কি করে? বীজ এবং মুকুলের সুপ্তাবস্থা ভঙ্গ করে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এতক্ষণ প্রাকৃতিক যে ফাইটোহরমোনগুলো আছে এগুলোর সম্পর্কে জানতে পারছো। এখন আমরা এই যে কৃত্রিম যে হরমোন, এগুলা মূলত বিভিন্ন উদ্ভিদের বিভিন্ন হাইব্রিডাইজেশন বা বিভিন্ন উন্নত গবেষণার জন্য ব্যবহার করা হয়। আর প্রকল্পিত যেটা ফ্লোরিজেন উদ্ভিদের পত্র মূলে পত্র প্রান্তে অবস্থান করে, সেই পত্র প্রান্ত থেকে পত্রে মূলে চলে যায়, মূল থেকে এটাকে পুষ্পমুকুলে পরিণত করে। অর্থাৎ ফ্লোরিজেন মূলত ফুল ফোটাতে বা ফুলে পরিণত করতে সাহায্য করে। ফ্লোরিজেন এটার নামেই তোমরা বুঝতে পারছো, ফ্লোরিজেন, ফ্লাওয়ারিং হরমোন থেকে ফ্লোরিজেন। তারপরে দেখো বার্নালিনও এরকম উদ্ভিদের বিভিন্ন হরমোনের কাজে সাহায্য করে। তো এ পর্যায়ে দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ফাইটোহরমোনের যে বিভিন্ন অক্সিন, জিবেরেলিন এবং সাইটোকাইনিন তোমরা দেখেছো, এগুলোর একটু সংকেতগুলো তোমরা শিখে নাও। দেখো অক্সিন C10H9O2 এবং N আছে, অর্থাৎ এখানে দেখো এই যে অক্সিনের এখানে সংকেত একটা N আছে, অর্থাৎ এটা নাইট্রোজেন গঠিত মূলত অক্সিন। অক্সিনের আবার দুটো গ্রুপ আছে, একটা আছে নাইট্রোজেন গঠিত আর একটা আছে নাইট্রোজেন বহির্ভূত। তো যেসব হরমোনের সংকেতে নাইট্রোজেন থাকবে সেগুলোকে নাইট্রোজেন গঠিত হরমোন বলা হয়। যেমন জিবেরেলিন কিন্তু নাইট্রোজেন গঠিত নয়, কারণ এখানে C19H22 এবং O6, অর্থাৎ এখানে কোনো নাইট্রোজেন নেই, এটা নাইট্রোজেন বহির্ভূত ফাইটোহরমোন। সাইটোকাইনিন C10H9N5O, এখানে কিন্তু নাইট্রোজেন আছে, অর্থাৎ নাইট্রোজেন গঠিত ফাইটোহরমোন। এখন এই যে ফাইটোহরমোনগুলো আমরা তিনভাবে শিখছি, তোমাদের যে শেখানো হয়েছে যে প্রাকৃতিক, কৃত্রিম এবং প্রকল্পিত। এটাকে আবার তোমার উদ্ভিদের উপর যে এদের প্রভাব, সেটার উপর আবার দুইভাবে কাজ করা হয়, দুইভাবে ভাগ করা হয়। সেটা হচ্ছে কি, একটা হচ্ছে বৃদ্ধি বর্ধক আর একটা হচ্ছে বৃদ্ধি রোধক। বৃদ্ধি বর্ধক গুলা কি কি সাধারণত দেখো, বৃদ্ধি বর্ধক হচ্ছে তোমার এই যে প্রাকৃতিক যেসব ইয়ে আছে, এগুলোর মধ্যে তোমাদের আরেকটা দিছিলাম ডরমিনিন এবং ইথিলিন। তো ডরমিন যেটা বা অ্যাবসিসিক অ্যাসিড, এটাই মূলত বৃদ্ধি রোধক। আর বাকি যতগুলো আছে প্রায় সবগুলোই তোমার বৃদ্ধি সহায়ক বা বৃদ্ধি নিয়ন্ত্রক অথবা বৃদ্ধি বর্ধক বলা হয়। যেমন ইথিলিন আছে, অক্সিন, জিবেরেলিন, সাইটোকাইনিন, ফ্লোরিজেন, এগুলো সবই কি বৃদ্ধি বর্ধক। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আসো আমরা তোমাদের আগামীকালের জন্য একটু বাড়ির কাজ দিয়ে দিচ্ছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তো আমরা আজকে যে ফাইটোহরমোন বা উদ্ভিদ প্রাণরস সম্পর্কে আলোচনা করলাম, তো এই ক্লাসের উপরে তোমাদের বাড়িতে বসে
কিছু কাজ করার জন্য বাড়ির কাজ দিয়ে দিচ্ছে। বাড়ির কাজ তোমাদের হচ্ছে, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের যে ফাইটো হরমোন বিষয়ে আজকে যে আলোচনা করলাম, পাঠ আলোচনা করলাম, সেই কাজের উপরে তোমাদের আজকে কিছু বাড়ির কাজ দিয়ে দিচ্ছি আমি। বাড়ির কাজ থাকবে তোমাদের কৃষিক্ষেত্রে ফাইটো হরমোনের ব্যবহার ও প্রভাব বর্ণনা করো। অর্থাৎ ফাইটো হরমোন এই কৃষিক্ষেত্রে বর্তমান ডিজিটাল যুগে এবং হাইব্রিডাইজেশনের যুগে, প্রযুক্তির যুগে কীভাবে তোমাদের বিভিন্ন ফাইটো হরমোন ব্যবহার করে কৃষিক্ষেত্রে ফাইটো হরমোনের প্রভাব থাকে, সেটা আলোচনা করব। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদের যে দশম শ্রেণীর জীববিজ্ঞানের দশম অধ্যায়ের যে ফাইটো হরমোন নিয়ে আমরা আলোচনা করলাম। এই পড়াগুলা তোমরা এই করোনাকালে বাসায় বসে তোমাদের বাবা মার কাজের সহযোগিতার পাশাপাশি তোমরা এই পড়ালেখাগুলো করবে, যাতে তোমাদের আমরা যখন স্কুল খুলে দেব বা সরকার যখন স্কুল খুলে দিবে তখন তোমরা তোমাদের যাতে পড়ালেখা বা পরীক্ষায় কোনো ব্যাঘাত না ঘটে, তোমরা এই পড়াগুলা বাসায় বসে শুরু করবে। আর সর্বশেষ আল্লাহকে স্মরণ করবে এবং নামাজ পড়বে, যে যার ধর্ম সঠিকভাবে পালন করবে। এই কথা বলেই আমি আজকে এখান থেকে বিদায় নিচ্ছি। খুদা হাফিজ। আসসালামু আলাইকুম।